আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার দেশ পত্রিকা বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির নেতারা। চলুন আমরা প্রতিবেদনটি একটু দেখে আসি। বিপ্লবী তরুণদের নতুন দল, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। এই দেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলেছেন নাহিদ ইসলাম। বিকল্পের জায়গা থেকে আমাদের দলের যাত্রা শুরু হলো। দর্শক, বিস্তারিত আমরা একটু পড়ে নিই। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে গতকাল আয়োজিত বিশাল সমাবেশের মাধ্যমে জুলাই বিপ্লবের তরুণদের নতুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে। ফ্যাসিবাদী শাসনের বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য নিয়ে দলটির আত্মপ্রকাশ ঘটে। আরও উল্লেখ করা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ জুলাইয়ে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার নতুন জাতীয় নাগরিক পার্টি ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নাম ঘোষণা করেন। মিম সালাম জানিয়ে শুরু করেন এভাবে, আপনাদের হয়তো মনে আছে, দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ, দুই বোনেরই একজন আমি। জুলাই বিপ্লবে এমন অসংখ্য ছাত্র জনতাকে আপনারা লাশ হতে দেখেছেন। এর নৃশংস ঘটনা ঘটিয়েছে খুনি হাসিনা। এরপর আক্তার হোসেন দলটির আংশিক কমিটির নাম ঘোষণা করেন। বাংলাদেশের ইতিহাসে এভাবে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং এত ব্যাপক আওয়াজ দিয়ে অতীতে কোনো দলের আত্মপ্রকাশ হয়নি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। নতুন দলের মঞ্চটি ছিল খোলা, লেখা ছিল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ব্যানারে ব্যবহার করা হয় শহীদ আবু সাঈদের ছবি, জাতীয় পতাকায় শোভিত ছিল সমাবেশ। জুলাই গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের তুমি কে আমি কে, বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। নতুন দলের ঘোষণাপত্রে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি জুলাই ২০২৪ গণ অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিক জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা এবং তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করাই হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। প্রিয় দর্শক, প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি, চিকিৎসার খরচে পিষ্ট মানুষ। বিশেষ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত খরচ বহন ৭৪% রোগীর, ব্যয় অনেক বেশি মনে করেন ১৮%। বক্তব্য শোনা হয় না মনে করেন ৯৭%। ৬৯% ওষুধই কিনতে হয় বাইরে থেকে। দর্শক, আমরা প্রতিবেদনটি একটু পড়ে আসি। দীর্ঘদিন ধরে পেট ও কোমর ব্যথা সহ নানা জটিলতায় ভুগছেন রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা অটোরিকশা চালক ওয়াদুদ মিয়া। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন চিকিৎসা নিতে। এ সময় সিআরপি, আইজিএসজিপিটি ও সেরাম ক্রিয়েটিনিন সহ ৫টি পরীক্ষা দেন চিকিৎসক, যার মাত্র ২টি সরকারি এই হাসপাতালে করতে পারলেও অন্যগুলো করতে হয়েছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। বিনামূল্যে ডাক্তার দেখাতে পারলেও রোগ নির্ণয় এবং ওষুধ কিনতে ওয়াদুদের ব্যয় করতে হয়েছে ২,২৩০ টাকা। এর মধ্যে শুধু পরীক্ষা নিরীক্ষাতেই গেছে ১,৭০০ টাকা। আমার দেশকে ওয়াদুদ বলেন, ১.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে পেরেছি, মাত্র ২ মিনিটের মতো দেখেছেন তিনি। কথা শেষ না হতেই প্রেসক্রিপশন
হাতে ধরিয়ে দিলেন, বিনামূল্যে পাওয়া যায় এতটুকুই। 5টি টেস্ট দিয়েছেন, নমুনা দিতে গেলে বলে হাসপাতালে 2টি করা যাবে, বাকি 3টে বাইরে করাতে হবে। শুধু কি তাই, ওষুধ ঠিকঠাক পাওয়া যায় না। 4 ধরনের ওষুধ দিলেও পেয়েছি মাত্র 1টি, বাকিগুলো বাজার থেকে কিনতে হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে এমন বাড়তি ব্যয়ের বোঝায় ছিঁড়ে চ্যাপ্টা হওয়ার কাহিনী শুধু ওয়াদুদের নয়, প্রতিদিন সেবা নেওয়া লাখ লাখ রোগীর। স্বয়ং সরকারি গবেষণায় এই চিত্র উঠে এসেছে। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি হাসিনা আমলের ভুয়া মামলার ভারে অচল বিচার বিভাগ। আমরা দেখতে পাচ্ছি দেশে বিচারাধীন মামলার সংখ্যা 43,26,000। গত 15 বছরে নিম্ন আদালতে বেড়েছে আড়াই গুণেরও বেশি। আওয়ামী লীগের নিপীড়নমূলক মামলাগুলো আদালতে জঞ্জাল তৈরি করেছে বলছেন বিচারক। দর্শক, প্রতিবেদনটির কিছু অংশ আমরা পড়ে আসি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের শাসনামলে দেশে মামলা বেড়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করে। এ সময় শুধু নিম্ন আদালতেরই মামলার সংখ্যা আড়াই গুণেরও বেশি বেড়ে প্রায় 38.5 লাখে দাঁড়ায়। আর উচ্চ আদালত মিলে 2024 সালের 31 মার্চ পর্যন্ত সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা 43,26,655, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে। বিশ্লেষকরা জানান, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করতে হাসিনার সময় লাখ লাখ ভুয়া মামলা করা হয়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই হু হু করে বেড়ে যায় মামলা। বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্ট দেখা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008 সালে দেশের নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল যেখানে 14,89,121টি, সেখানে ক্ষমতায় আরোহণের মাত্র 5 বছরের মাথায় মামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় 24,09,671-এর। 2024 সালে ক্ষমতায় ছাড়ার শেষ মুহূর্তে মামলার সংখ্যা দাঁড়ায় 38,37,329। রিপোর্ট আলোচনা দেখা যায়, বিগত 15 বছরে শুধু নিম্ন আদালতেরই মামলার সংখ্যা বেড়েছে আড়াই গুণেরও বেশি। অন্যদিকে 2015 সালে আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল 12,792টি। 2024 জুনে তা 27,477টিতে পৌঁছে। মাত্র 9.5 বছরে আপিল বিভাগে মামলা বেড়েছে 14,685টি। আর হাইকোর্টে 2024 জুন পর্যন্ত বিচারাধীন মামলা ছিল 5,65,619টি। আর 2015 সালে হাইকোর্টে বিচারাধীন মামলা ছিল 3,99,330টি। অর্থাৎ 9.5 বছরে হাইকোর্টে মামলা বেড়েছে 1,66,316টি। দর্শক, আরও উল্লেখ করা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় দফতরের তথ্য মতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে গত বছরের 11 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 1,41,633টি মামলায় আসামি করা হয়েছে 49,26,492 জনকে। জামাতে ইসলামীর সমর্থক আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ইসলামিক লয়ার্স কাউন্সিলের সভাপতি জসিমউদ্দিন সরকার আমার দেশকে বলেন, সারা দেশে জামাতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছিল। এসব মামলায় হাজার হাজার নেতাকর্মী জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন। হয়রানিমূলক এসব মিথ্যা মামলার জেলা ওয়ারি তালিকা হয়েছিল, তবে মোট মামলার সংখ্যা কত তা এই মুহূর্তে জানাতে পারছি না। আরও বলা হয়েছে, মামলা জটে অস্থির বিচারকরা। 2023 সালে নিম্ন আদালতে নিষ্পত্তি করা মামলা ছিল 13,37,123টি, কিন্তু এই সময় মামলা হয়েছিল 14,29,185টি। অর্থাৎ নিষ্পত্তি করা মামলার চেয়ে নতুন মামলার সংখ্যা আরও প্রায় 1 লাখ বেশি। পর্যালোচনায় দেখা গেছে, প্রতি বছর গড়ে নতুন করে মামলার জট তৈরি হচ্ছে নিম্ন আদালতে। বর্তমানে সারা দেশ মিলিয়ে নিম্ন আদালতে মোট বিচারকের সংখ্যা 1,935 জন। আওয়ামী লীগের মামলার পাহাড় নিয়ে তাই অস্থির বিচার বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার বাইরের একজন বিচারক নাম ন প্রকাশের শর্তে বলেন, আওয়ামী লীগের সময় করা এসব হয়রানি ও নিপীড়নমূলক মামলাগুলো নিয়ে আমরা চরম বিপাকে। এগুলো আদালতে জঞ্জাল তৈরি করছে। জানা গেছে, আওয়ামী লীগের সময় করা অধিকাংশ মামলার বিচার নিষ্পত্তিতে বিচার পাঠ থেকে বছরের পর বছর ঘুরছে। মিথ্যা
হয়রানিমূলক এসব মামলার বিচার বিলম্বের কারণে একদিকে মামলা পরিচালনায় ব্যয় বাড়ছে, অন্যদিকে বাড়ছে মানুষের ভোগান্তি। এভাবে চলতে থাকলে অচিরেই বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। দর্শক, প্রথম পাতায় আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানালেন রাজনীতিকরা। আমরা একটু প্রতিবেদনটি পড়ে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল শুক্রবার রাজধানীর মানিকমিয়া এভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে প্রতিক্রিয়া জানান তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার বর্ধিত সভার উদ্বোধনী ভাষণে নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নতুন দলের আত্মপ্রকাশকে আমরা আগেই স্বাগত জানিয়েছি। বৃহস্পতিবার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুজন প্রতিনিধি অংশ নিয়ে তাদের স্বাগত জানিয়েছেন। দর্শক, আমার দেশে প্রথম পাতায় আরও প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির 151 সদস্যের আহ্বায়ক কমিটি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম, আক্তার হোসেন, শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির, সংক্ষেপে এনসিপি, 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নাম ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। পরে দলের আংশিক অর্গানোগ্রাম পড়ে শোনান আক্তার হোসেন। ঘোষিত কমিটিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্দা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুনিরা শারমিন, মাহবুব আলম, সরোয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। আমরা আরও দেখতে পাচ্ছি নাটকীয়ভাবে পদত্যাগ শিল্পকলার জামিলের। শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ পাওয়ার পরপরই বিতর্কে জড়িয়েছিলেন নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। ওই সময় ওয়াজ মাহফিল ও নারীদের বোরকা পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। এবার এক অনুষ্ঠানে এসে নানা বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে নাটকীয়ভাবে পদত্যাগপত্র তুলে দিলেন শিল্পকলা একাডেমি সচিবের হাতে। অপ্রাসঙ্গিকভাবে টেনে আনলেন আদিবাসীর প্রসঙ্গ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে মনির চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সৈয়দ জামিল এসব কাণ্ড ঘটান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি, কিন্তু একাডেমির মঞ্চে উঠে বক্তব্য না দিয়ে তিনি জানালেন পদত্যাগের কথা। মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন জামিল। পরে বিতর্কিত এই নাট্য ব্যক্তিত্ব বলেন, আমি থিয়েটার বন্ধ করেছি, আমার ব্যক্তিগত জীবন ছিল না, আমি কাজ করেছি শিল্পকলা একাডেমির জন্য সবার আগে। আমি কোনো জায়গায় অর্থনৈতিক অনৈতিক কাজ করতে দিতে চাইনি। আমি এই কাজগুলো করেছিলাম যেন সচিবালয় হস্তক্ষেপ না করে। আসিফ নজরুল সাহেব করেননি, ইদানিং ব্যাপকভাবে হস্তক্ষেপ করছেন। সৈয়দ জামিল আরও বলেন, মন্ত্রণালয়ের হাত পা ধরার কোনো জায়গায় আমার নেই, দরকারও নেই। মন্ত্রণালয়ের কর্মচারীরা বুঝুক, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কাজ করেছি। বক্তৃতার এক পর্যায়ে সৈয়দ জামিল সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে ফের কথা শুরু করেন। এ সময় তিনি বলেন, আমলাতন্ত্রের পেছনে 10 বার ফোন করে টাকা আদায় করা আমার নিজের কাজের জন্য নয়, শিল্পকলা একাডেমির জন্য। সেটা যদি না করতে দেয় এবং আমাদের যদি পদে পদে বাধা দেয়, এটি পদত্যাগপত্র আমি গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভেবে আপনাকে দিলাম, মানে সচিবকে দিলাম। এরপর সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে আদিবাসী প্রসঙ্গ টেনে এনে সৈয়দ জামিল বলেন, যেহেতু আমি পদত্যাগপত্র দিয়ে দিয়েছি, আমাকে যে বলতে বাধা দেওয়া হয়েছিল আদিবাসী বলতে পারবো না। আমি আজ বলছি, আদিবাসীদের দাবি পূর্ণ হোক, তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার অর্জিত হোক। এই ছিল বক্তব্য। দর্শক, প্রথম পাতায় আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন সহ 10 প্রস্তাব গৃহীত। আমরা দেখতে পাচ্ছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান সহ 10টি প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির বর্ধিত সভায়। ঐক্যই শক্তি, ঐক্যই
মুক্তি এই স্লোগানকে বাস্তবায়নের মাধ্যমে দলের সৎ ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে বিজয়ের পথে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দলের এক বিজ্ঞপ্তিতে এসব প্রস্তাব ও সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কাল রমজান মাস শুরুর সম্ভাবনা, সৌদিতে চাঁদ দেখা গেছে। পবিত্র রমজান কবে শুরু হবে তা জানা যাবে আজ শনিবার। আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার থেকে রোজা শুরু হবে। এদিকে সৌদি আরবে গতকাল পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে। জানা গেছে হিজরি 1446 সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শনিবার সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা 6টায় মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দর্শক, আমরা দ্বিতীয় পাতার খবরে দিতে পাচ্ছি সীমান্তে কাঁটাতারের ওপাশে মসজিদ, তারাবি পড়া নিয়ে দুশ্চিন্তায় এপারের মুসল্লিরা। উত্তর 24 পরগনার বাগদা থানার মধুপুর গ্রাম এবং বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গোপালপুর গ্রামে মাছ দিয়ে বয়ে গেছে বেতনা নদী, যা জিরো পয়েন্ট হিসেবে পরিচিত। এই জিরো পয়েন্টের কাছেই কাঁটাতারের ওপারে বাংলাদেশ অংশে অবস্থিত কয়েকশো বছরের পুরনো মধুপুর জামে মসজিদ। একসময় এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির সংস্কারের অভাবে ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে মাওলানা আহমদুল্লাহ ও রফিউদ্দিন বিশ্বাসের প্রচেষ্টায় পুনরায় সংস্কার করা হয়। বর্তমান ইমাম মাওলানা ওবায়দুল্লাহ জানান, এখন মসজিদের ছাদ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং নামাজ পড়ার উপযোগী হয়েছে। স্থানীয় মুসল্লিদের কথায় এই মসজিদে নামাজ পড়া তাদের ঐতিহ্যের অংশ, তাই সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও তারা এখানে নামাজ আদায় করেন। তবে ওপার বাংলার পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় থাকা মসজিদে তারাবির নামাজ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। মসজিদটি সীমান্তের ওপারে হলেও মুসল্লিদের অধিকাংশই ভারতের মধুপুর গ্রামে বসবাস করেন। সীমান্ত নিরাপত্তার কারণে বিএসএফের অনুমতি ছাড়া কেউ কাঁটাতার পেরিয়ে যেতে পারেন না। মসজিদে নামাজ পড়তে গেলে নামাজিদের আধার কার্ডের কপি জমা রেখে নির্দিষ্ট সময়ের জন্য যাতায়াতের অনুমতি দেওয়া হয়। বিএসএফ গেটের জওয়ানরা নাম গুনে নামাজিদের প্রবেশ করান এবং ফেরার সময়ও গুনে মিলিয়ে দেখেন। এছাড়া বিশেষ যন্ত্রের সাহায্যে দেহ তল্লাশি করা হয়। মুসল্লিরা জানান, প্রতিদিনের নামাজের সময় নির্দিষ্ট থাকলেও কখনো কখনো কিছু অসুবিধা হয়। বিশেষ করে নতুন ব্যাটালিয়নরা জওয়ানরা দায়িত্ব নিলে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝাতে হয়। এবছর তারাবি নামাজের জন্য চিন্তায় আছেন অনেকে। ইমাম সাহেব জানান, তারাবির জন্য হয়তো ঘণ্টা দেড়েক সময় পাওয়া যাবে। তার মধ্যে ওপাশ থেকে নামাজ পড়ে বিএসএফের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে এ পাশে ফিরে আসতে হবে। এবছর তারাবির নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা 7:30টায়। দর্শক, দ্বিতীয় পাতায় আমরা আরও একটি গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছি। আজহারের মামলায় শুনানি করেননি তাজুল ইসলাম। এটিএম আজহারের মামলায় আপিল বিভাগে তাজুল ইসলামকে সংশ্লিষ্ট করে প্রথম আলোতে প্রকাশিত মন্তব্য প্রতিবেদন প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দফতর থেকে একটি প্রতিক্রিয়া জানানো হয়েছে সংশ্লিষ্টরা। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি দরাচোয়ার বাইরে খুনিরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক আবু সাঈদ হত্যায় জড়িতদের শাস্তির সিদ্ধান্তের পর 4 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়নি। খুনিদের বিরুদ্ধে নেওয়া হয়নি আইনগত ব্যবস্থা। মহানগরী খবরে আরও উল্লেখ করা হয়েছে দর্শক, অপারেশন ডেভিল হান্টে আরও 618 জন গ্রেফতার। অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 618 জনকে গ্রেফতার করা হয়েছে।
এই নিয়ে মোট 11,931 জনকে গ্রেফতার করা হলো। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া অ্যান্ড ফিয়ার ইনামুল হক সাগর এ তথ্য জানান। এআইজি এনামুল হক বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় 24 ঘন্টায় আরও 618 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় ওয়ারেন্ট আওতায় গ্রেফতার করা হয়েছে 786 জনকে। এ নিয়ে 24 ঘন্টায় মোট গ্রেফতার হয়েছে 1404 জন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পারভেজ ওরফে ডিলার পারভেজ নামে এক শীর্ষ ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছে থাকা 1500 ইয়াবা, 4টি পাসপোর্ট, 9টি মোবাইল ফোন, 18টি সিম কার্ড ও মাদক বিক্রির 18 লাখ টাকা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত 3টায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের অন্যতম সহযোগী এবং মোহাম্মদপুর এলাকার মাদকের ডিলার হিসেবে পরিচিত। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি মোটরসাইকেল ছিনতাইয়ের সেই ভিডিও শুটিংয়ের বিবৃতিতে ডিএমপির দাবি। রাজধানীর হাতিরঝিলে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিও শুটিংয়ের দৃশ্য ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গতকাল শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। ডিএমপি মিডিয়া সেন্টার জানায়, হাতিরঝিলে ওভারপাসের নিচে অস্ত্র ঠেকিয়ে 4 যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে সেটি আসলে প্রকৃত কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিংয়ের দৃশ্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে। কায়রোতে ইসরায়েল হামাস দ্বিতীয় দফার আলোচনা। আমরা দেখতে পাচ্ছি গাজা শহরে শুক্রবার ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কায়রোতে চলছে ইসরায়েল হামাস দ্বিতীয় দফার আলোচনা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষ শনিবার। পশ্চিম তীরে রাতভর অভিযানে গ্রেফতার 50 ফিলিস্তিনি। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় দফার জন্য আলোচনা শুরু হয়েছে শুক্রবার। মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দলের মধ্যে এই আলোচনা শুরু হয়। মিশর, কাতার ও আমেরিকার মধ্যস্থতায় দ্বিতীয় দফায় যুদ্ধ সম্পূর্ণ বন্ধ, গাজা থেকে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং অবরুদ্ধ উপত্যকাটি থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে আলোচনা হচ্ছে। ইসরায়েলের তথ্য অনুসারে গাজায় অন্তত 59 জিম্মি এখনও আটক রয়েছেন, যার মধ্যে 24 জন জীবিত রয়েছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী খিদন সায়ার বৃহস্পতিবার জানিয়েছেন, চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তেল আবিব অনিশ্চিত। সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্রে আলোচনার সন্ধানেই ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোতে গিয়েছে জানান তিনি বলেন, ইসরায়েলি একই সঙ্গে প্রথম দফার মেয়াদ বাড়ানোর বিষয়েও প্রস্তুতি নিয়েছে। এদিকে শনিবার প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। হামাসের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে চাপে রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রথম দফার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের শেষ পর্যায়ে হামাস নিশ্চিত করেছে তারা চুক্তির সব শর্তই পরিপূর্ণভাবে পূরণ করেছে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলে তারা যেন জায়ানবাদী দখলদারের চুক্তি মানতে এবং দ্বিতীয় দফায় কোনো প্রকার বিলম্ব ছাড়াই প্রবেশ করতে চাপ দেয়। কাতার, মিশর ও আমেরিকার যৌথ মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর গত জানুয়ারিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল। 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। 42 দিনের এই যুদ্ধবিরতিতে গাজা থেকে 25 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এছাড়া আরও 8 জিম্মির লাশ ফেরত পাঠানো হয়। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে 1900 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়। এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। শুক্রবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে জানানো হয়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ অন্তত 50 ফিলিস্তিনিকে বন্দী করেছে ইসরায়েলি সেনারা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তুরস্কে বন্ধ হচ্ছে কুর্দি বিদ্রোহ, অনুসারীদের অস্ত্র সমর্পণের আহ্বান পিকেকে নেতার। আমরা আরও দেখতে পাচ্ছি কঙ্গোতে জানুয়ারি থেকে সংঘাতে নিহত 8500। আরও উইগুরকে নিয়ে উল্লেখ করা হয়েছে, 40 উইগুরকে থাইল্যান্ড থেকে চীনে ফেরত, বলকার তুর্কের উদ্বেগ। দর্শক, আমরা ষষ্ঠ পাতার সম্পাদকীয়তে দেখতে পাচ্ছি এলাহি নেওয়াজ খানের নিবন্ধ ঐক্যমত্যের বিপরীত তৎপরতা।
লিখেছেন আলী নেওয়াজ খান। উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার জরুরি। সরকারি বিদ্যুৎ কেন্দ্রের বেহাল অবস্থা। ভারতের প্রকল্প বন্ধ করতে হবে। ফেনী নদী থেকে পানি প্রত্যাহার। মেলবক্সে পাঠানো হয়েছে শাপলা চত্বরে গণহত্যার বিচার চাই। ঢাকা মেডিকেলের সামনে অস্বাস্থ্যকর পরিবেশ। ছিনতাই চক্রের দৌরাত্ম্য রোধ করুন। জামালপুর এক্সপ্রেস থেকে বঞ্চিত উত্তর টাঙ্গাইলের মানুষ। দর্শক, আমরা আরো দিতে পাচ্ছি বাংলাদেশ ভারত সম্পর্ক দিল্লির দ্বিচারিতে, লিখেছেন বশির আহমদ। আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। কে দেবেন উদীয়মান বাংলাদেশের নেতৃত্ব, লিখেছেন ডক্টর মোহাম্মদ ফরিদ তালুকদার। আরও উল্লেখ করা হয়েছে সংস্কারের পূর্বাপর ও রাজনৈতিক বন্দোবস্ত, লিখেছেন মাকসুদুর রহমান। দর্শক, আজকের ভিডিওতেই এমনি বড় হয়ে গেছে, আমরা চলে এসেছি আমাদের দেশের শেষ পাতায়। আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, রমজানের পবিত্রতা রক্ষা ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে জামাতে ইসলামী আমির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আমরা আরও দেখতে পাচ্ছি গ্যাজেট প্রকাশ, 1401 জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি। জুলাই গণঅভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে। উপযুক্ত চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া নিজে চলতে অক্ষম, এ ধরনের 493 জনকে অতি গুরুতর বিবেচনায় ক শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। আর চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তার জীবনযাপনের সক্ষম 908 জনকে গুরুতর আহত বিবেচনায় খ শ্রেণীতে রাখা হয়েছে। তাদের আর্থিক সহায়তা, পুনর্বাসন সহ বিভিন্ন সহায়তা করছে সরকার। এর আগে গণঅভ্যুত্থানে শহীদ 834 জনের তালিকা গত 15 জানুয়ারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন 30 লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পর্দা নামলো মাসব্যাপী মিলন মেলার। পর্দা নামলো লেখক, প্রকাশক ও পাঠকদের মাসব্যাপী অমর 21শে বইমেলার। সেই সঙ্গে বাংলো লেখক, পাঠক আর প্রকাশকদের মিলন মেলা। আরও উল্লেখ করা হয়েছে গণঅভ্যুত্থানে শহীদ গৌস উদ্দিনের কবর জিয়ারতে উপদেষ্টা আদিলুর রহমান। গণঅভ্যুত্থানে সিলেটের গোপালগঞ্জে পুলিশের গুলিতে শহীদ গৌস উদ্দিনের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা আরও দেখতে পাচ্ছি তারেক জিয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা চেষ্টা চলছে। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা চেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে গতকাল শুক্রবার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমরা আরও দেখতে পাচ্ছি কুমিল্লায় আসিফ মাহমুদ বলছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সিদ্ধান্ত হলে জানতে পারবেন। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা মুরাদনগর উপজেলার নিজ গ্রামে আকবরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষ খবরে। 300 ছড়রা গুলি শরীরে বহন করে চলেছেন, অনাহারে অর্ধাহারে দিন কাটছে পরিবারের। 3 সন্তানের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। মোহাম্মদ সুজন। অনাহার অর্ধাহারে দিন কাটছে সুজনের। জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে প্রায় 300 ছড়রা গুলির স্প্লিন্টার শরীরে বহন করে দুর্বিষহ জীবনযাপন করছেন টাঙ্গাইলের ভুঁইয়াপুর উপজেলার মোহাম্মদ সুজন। তিনি উপজেলার অলওয়া ইউনিয়নের আকালু গ্রামের মৃত আনসার আলীর ছেলে। বাবার 3 সন্তানের মধ্যে সুজন বড়। 30 বছর আগে প্রাথমিকে পড়ার সময় বাবাকে হারান। পরিবারের হাল ধরতে সে সময়ে পড়াশোনা বন্ধ করে পাড়ি জমান রাজধানীতে। দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।